প্রিয় ছাত্র জনতা, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের ক্যান্সার হলো ইসরায়েলি জায়নিস্টরা, আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো গুজরাটের কসাইরা। আপনারা জানেন 1947 সালে আমাদের এই উপমহাদেশ ভারত ভাগ হয়েছিল। যখন ভারত ভাগ হয়েছিল, ভারতের যে মুসলমানরা ছিল সেই মুসলমানদেরকে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা নির্মমভাবে তাদেরকে শহীদ করেছিল। তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে উৎখাত করেছিল। আমাদের অসংখ্য মুসলমান ভাই বোনরা তারা নির্বাসিত হয়েছিল এবং পরবর্তীতে অনেকগুলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো হয়েছে। আপনারা জানেন 1984 সালে শিখরা দাঙ্গা লাগিয়েছিল এবং সেই দাঙ্গার মাধ্যমে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ভারতের মধ্যে তারা কচুকাটা করেছিল। 2002 সালে এই গুজরাটের কসাইরা উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল। এভাবে অসংখ্য ঘটনা আমরা দেখতে পেয়েছি। আমাদের ভারতে যারা আমাদের মুসলিম বোনেরা আছে তারা হিজাব পড়তে পারে না। হিজাব পরে তাদের স্কুলে যাওয়ার কারণে, কলেজে যাওয়ার কারণে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। আমরা দেখতে পেয়েছি আমাদের মুসলমানরা ভারতের মধ্যে গরু জবাই করার কারণে, গরু খাওয়ার কারণে তারা মব লঞ্চিং এর শিকার হয়েছে। তাদেরকে প্রকাশ্যে দিনের বেলায় তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এবং ভারতের যারা সুশীল সমাজের যারা প্রতিনিধি আছে, যারা বুদ্ধিজীবীরা আছে, তারা এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। আপনারা দেখতে পেয়েছেন তারই ধারাবাহিকতায় আমাদের কাশ্মীর, যে কাশ্মীরের আজাদির জন্য আমাদের মুসলমান ভাইরা দীর্ঘদিন ধরে লড়াই করছে, সেই কাশ্মীর আমাদের মুসলিম সম্প্রদায়কে তারা কেন্দ্র থেকে শাসিত এবং শোষিত করেছে। এবং আমরা সর্বশেষ দেখতে পেয়েছি 2025 সালের 3 এপ্রিল আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের যে ওয়াকফকৃত সম্পত্তি আছে, আমাদের যে মসজিদগুলো আছে, আমাদের যে এতিমখানাগুলো আছে, আমাদের যে হেরিটেজগুলো আছে, ভারতের মধ্যে প্রায় 8,000-এর উপরে আমাদের ওয়াকফকৃত আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি আছে। আমরা যদি সেটা জায়গা হিসাব করি প্রায় 10 লক্ষ একর, সেগুলোকে তারা আজকে অবৈধভাবে তারা এখানে হিন্দুত্ববাদীদের এজেন্টদেরকে তারা নিয়োজিত করেছে এবং মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তিগুলোকে তারা জোরপূর্বক দখল করতে চাচ্ছে। মুসলমানদের কালচারকে, মুসলমানদের হেরিটেজগুলোকে তারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা মোদিকে সতর্ক করতে চাই, আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদেরকে সতর্ক করতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। মুসলমানরা বীরের জাতি, সারা বিশ্বের মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ। আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি নিয়ে তোমরা যদি অন্যায়ভাবে দখলদারিত্ব করতে চাও, তোমাদের পরিণতি বাংলাদেশে তোমাদের দূষণ খুনে হাসিনার যে পরিণতি হয়েছিল তার চাইতে তোমাদের খারাপ পরিণতি হবে। আমি অনুরোধ করব সারা বিশ্বের মুসলমানদেরকে, আপনারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের আধিপত্যবাদের বিরুদ্ধে, গুজরাটের কসাইদের আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে আপনারা কথা বলুন। আমরা যদি ঐক্যবদ্ধভাবে কথা বলতে পারি তাহলে আমরা এই উগ্র হিন্দুত্ববাদীদেরকে আমরা এই ভারত থেকে, আমাদের ভারতকে আমরা মুক্ত করতে পারবো এবং আমাদের কাশ্মীরের আমাদের ভাই বোনরা আজাদি পাবে, আমাদের ফিলিস্তিনের ভাই বোনরা আমাদের আজাদি পাবে ইনশাআল্লাহ। সে কারণে আমি সবাইকে অনুরোধ করব আমরা ঐক্যবদ্ধতার সাথে সকল অন্যায়ের, সকল জুলুমের আমরা প্রতিবাদ করব। এবং এর পাশাপাশি আমরা বলতে চাই, গুজরাটের কসাইকে বলতে চাই, তোমরা বাংলাদেশের গণহত্যাকারী, শিশু হত্যাকারী খুনি হাসিনাকে তোমরা জায়গা দিয়েছো এবং তোমাদের যে মিডিয়া আছে সেই মিডিয়ায় ক্রমাগতভাবে তোমরা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছ। বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য
তোমরা ক্রমাগতভাবে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা চালাচ্ছ, কিন্তু বাংলাদেশের আপামর ছাত্র জনতা তারা যথেষ্ট সচেতন। আমাদের এই দেশের যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সহাবস্থান আছে, সাম্প্রদায়িক যে সৌন্দর্য আছে, সেটা আমরা বিশ্বের বুকে নজির স্থাপন করবো ইনশাআল্লাহ। আমি বাংলাদেশের সকল ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন, মুসলমান সহ আমরা যারা আছি, আমরা ঐক্যবদ্ধভাবে এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, গুজরাটের কসাইয়ের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি, এবং যে বিতর্কিত ওয়াকফ চুক্তি করা হয়েছে সেটাকে বাতিল করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, কাশ্মীর জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত ভারতে মুসলিম স্বার্থ বিরোধী ওয়াকফ বিল পাশের প্রতিবাদে আজকের এই মানববন্ধনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, বিক্ষুব্ধ ছাত্র জনতা, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমরা ইসলামের ইতিহাসের শুরু থেকেই দেখেছি মুসলিমদের মধ্যে ওয়াকফের প্রচলন শুরু হয়েছে। সেই সাহাবে কেরামের সময় থেকে নিয়ে মুসলিমরা যুগে যুগে পৃথিবীর দিকে দিকে নিজেদের সম্পত্তিগুলো আল্লাহর পথে দিয়ে দিয়েছেন। যারা নিজেদের সম্পত্তিগুলো আল্লাহর রাস্তায় দিয়েছেন, সেই সম্পত্তিগুলো কিভাবে কাজে লাগবে এই ব্যাপারেও নির্দেশনা দেওয়ার এখতিয়ার মূলত তাদেরই। এটার আলোকেই হাজার বছর ধরে ওয়াকফ সম্পত্তিগুলোর ব্যবস্থাপনা চলে আসছিল। ভারতেও হাজার বছর ধরে মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তিগুলো, ওয়াকফের যে ঐতিহ্য, ওয়াকফের যে ধর্মীয় সিস্টেম, সেটার আলোকেই মেইনটেইন হয়েছে। এমনকি ভারত স্বাধীন হওয়ার পরে 1954 সালে যখন প্রথম ওয়াকফ বিল পাশ হয়, সেখানে মুসলমানদের ওয়াকফের যে সম্পত্তিগুলো সেগুলো যেভাবে মেইনটেইন হওয়া প্রয়োজন, মুসলমানদের ধর্মীয় স্বাতন্ত্র্য রক্ষা করে কিন্তু সেই আইন পাশ হয়েছে। এরপর 1995 সালে যখন ওয়াকফ বিল সংশোধন হয়, সেখানে ওয়াকফ বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় ওয়াকফের সম্পত্তির ব্যাপারে। এরপরে 2013 সালে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার আবার ওয়াকফ আইন সংশোধন করে। প্রতিবারই ওয়াকফ আইন সংশোধন করার সময়, ওয়াকফ আইন প্রণয়ন করার সময় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মতি নেওয়া হয়েছে, মুসলমানদের মতামত নেওয়া হয়েছে। কিন্তু 2023 সালে মুসলিম বিদ্বেষী বিজেপি যখন পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পেশ করে, তারা মুসলমানদের কোনো ধরনের কনসার্ন না নিয়ে সেই বিল পেশ করেছিল। মুসলমানদের তীব্র প্রতিবাদের মুখে তারা জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করতে বাধ্য হয়, যেখানে মুসলমানরা নিজেদের বক্তব্যগুলো উপস্থাপন করেন। 3.5 কোটি মুসলিম মেইল করেছেন এই আইনের ব্যাপারে তাদের মতামত জানিয়ে। ভারতের বিরোধী দলগুলো এই আইনের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু আমরা দেখলাম গত 3 এপ্রিল মুসলিমদের সকল মতামতকে উপেক্ষা করে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ আইন ভারতের লোকসভায় পাশ হয়ে গেছে। ওয়াকফের সম্পত্তি যিনি ওয়াকফ করেন, তিনিই বলে দিবেন এই সম্পত্তি কিভাবে ব্যয় হবে, এই সম্পত্তি কোন কাজে লাগবে। ইতিহাসে আমরা দেখি ওয়াকফের সম্পত্তিগুলো ধর্মীয় বিভিন্ন স্থাপনার জন্য ব্যবহার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হতো এই ওয়াকফের সম্পত্তিগুলোতে, মেহমানখানা তৈরি করা হতো, এতিমখানা তৈরি করা হতো। এরকম করে মুসলমান জনসাধারণের কল্যাণে নানা ধরনের কাজে ওয়াকফের সম্পত্তিগুলো ব্যয় হতো, এবং সেই সম্পদের কন্ট্রোল মুসলমানদের হাতেই ছিল, মুসলমানদের বোর্ডগুলোর হাতেই ছিল। শুধু মুসলমানদের ক্ষেত্রেই নয়, অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের ধর্মীয় কমিউনিটির জন্য যে সম্পদগুলো তারা দান করেন, সেগুলো তাদের কমিউনিটি কন্ট্রোল করেন। কিন্তু ভারতে এই ওয়াকফ আইনে আমরা দেখি যে আইনটা 3 এপ্রিল পার্লামেন্টে পাশ হয়েছে, সেখানে বলা হয়েছে ওয়াকফ বোর্ডে মুসলিম নন এরকম 2 জন সদস্যকে রাখা যাবে, এবং ডিস্ট্রিক্ট কালেক্টর ওয়াকফের সম্পত্তির উপরে প্রভাব বিস্তার করতে পারবে। ওয়াকফের সম্পত্তি কিভাবে কি কাজে লাগবে সে ব্যাপারে তারা প্রভাব বিস্তার করতে পারবে। ভারতের মুসলমানরা আশঙ্কা করছেন এটার মাধ্যমে মূলত ভারতের মুসলমানদের জমি কেড়ে নেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। এই ওয়াকফ আইন পাশ হওয়ার পরপরই আমরা দেখেছি উত্তরপ্রদেশের ফতেপুরে একজন মুসলমানদের 20 একর জমি কবরস্থানের উপরে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে
ভারতের যে বিশাল ওয়াকফ সম্পত্তি, ভারতে 8,72,000 ওয়াকফ সম্পত্তি রয়েছে। এর মধ্যে 10 লক্ষ একর হচ্ছে জমি। এই জমিগুলো আগামী দিনে মুসলমানদের হাতছাড়া হওয়ার উপক্রম সেখানে তৈরি হয়েছে। সেখানকার মুসলমানরা ভীত সন্ত্রস্ত। আজকে অনেক দিন ধরে সেখানে মুসলিম বিদ্বেষী নানা ধরনের কর্মকাণ্ড চলছে। আজকে ভারতের মুসলমানরা নিরাপত্তাহীন অবস্থায় দিনাতিপাত করছেন। আমরা ভারতের মুসলমানদের এই অবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরা জোরালোভাবে ভারতের সরকারকে আহ্বান জানাতে চাই, আপনারা এই বিতর্কিত মুসলিম বিদ্বেষী ওয়াকফ সংশোধনী বিলটি প্রত্যাহার করুন। মুসলিমদেরকে নিয়ে আপনারা যদি কোনো ধরনের আইন প্রণয়ন করতে চান, তাহলে সেটা মুসলমানদের কনসার্ন নিয়ে করতে হবে। আমরা দেখলাম যারা এই আইনের পক্ষে, বিজেপি বলছে যে ওয়াকফের সম্পত্তিগুলো থেকে পর্যাপ্ত রাজস্ব আয় হচ্ছে না। যদি সরকারি ব্যবস্থাপনায় যায়, এখান থেকে রাজস্ব আয় বাড়বে। আমাদের প্রশ্ন হচ্ছে, ভারতে তো অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের দানকৃত সম্পত্তি রয়েছে, সেগুলোর মধ্যে কি সরকারের এভাবে কন্ট্রোল আছে? ভারতের যে সরকারি জমিগুলো, সবগুলো সরকারি জমি থেকে কি যথাযথভাবে রাজস্ব আসছে? অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্থাপনাগুলোর উপরে সরকার কর্তৃত্ব প্রতিষ্ঠা করুক, আমাদের পয়েন্ট এটা নয়। আমাদের পয়েন্ট হচ্ছে, প্রতিটা ধর্মের অনুসারী যারা, তাদের নিজস্ব সম্পত্তিগুলো, নিজস্ব ধর্মীয় স্বাতন্ত্র্যগুলো রক্ষা করার সুযোগ তাদেরকে দিতে হবে। ভারতের সরকার বলছে ভারতের মুসলমানদের ওয়াকফের সম্পত্তির দ্বারা গুটি কয়েক মুসলিম কেবলমাত্র উপকৃত হচ্ছে, সাধারণ মানুষের উপকারে এই ওয়াকফের সম্পত্তি লাগছে না। এটা তো মুসলমানদের কনসার্ন। 3.5 কোটি মুসলমান মেইল করেছেন, যেখানে এই ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ করে, এই বিলের নানা অংশ নিয়ে আপত্তি জানিয়ে। সেখানে আপনারা কোথাকার কোন ক্রোকোডাইল টিয়ার্স ঢালতে এসেছেন? মুসলমানদের কল্যাণ মুসলমানদের চেয়ে আপনারা ভালো বোঝেন। আমরা জোর দিয়ে বলতে চাই, ভারতের মুসলমানদের ব্যাপারে যদি আপনারা কোনো সিদ্ধান্ত নিতে চান, অবশ্যই ভারতের মুসলমানদের কনসার্ন নিয়েই সেই সিদ্ধান্তগুলো নিতে হবে। ভারতের মুসলমানদের অল ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, সেই ল বোর্ডের কনসার্ন আপনাদেরকে নিতে হবে, ভারতের মুসলমানদের কনসার্ন আপনাদেরকে নিতে হবে। আমরা বিশ্ব মুসলিমকে আহ্বান জানাতে চাই, বিশ্ব মানবতাকে আহ্বান জানাতে চাই, আজকে ভারতের মুসলিমরা যেরকম দুর্দশাগ্রস্ত অবস্থায় পড়েছে, আপনারা এর প্রতিবাদে নিজেদের কণ্ঠগুলোকে উচ্চকিত করুন। ভারতের মুসলমানদের এই দুরবস্থায় আপনারা এগিয়ে আসুন। আমরা জোর দিয়ে বলতে চাই, ভারতের মুসলমানদের এই দুরবস্থার অবসান হতেই হবে। ছাত্র শিবির বাংলাদেশে থেকে ভারতীয় মুসলমানদের সাথে সংহতি জানিয়ে আগামী দিনেও আজকে দিনের মতো কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি।